নির্বাচন করলে তফসিলের আগেই উপদেষ্টার পদ ছেড়ে দেবেন বলে জানিয়েছেন স্থানীয় সরকার এবং যুব ও ক্রীড়া মন্ত্রণালয় উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া। বলেছেন, এনসিপির হয়ে রাজনীতি করবেন কিনা তা এখনও নিশ্চিত নয়। দুপুরে সচিবালয়ে সাংবাদিকদের তিনি আরও বলেন, গুলশানে চাঁদাবাজিতে সংশ্লিষ্টতার অভিযোগ উদ্দেশ্য প্রণোদিত। নানা ইস্যুতে আলোচনায় রয়েছেন সরকারের প্রভাবশালী যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া। বৃহস্পতিবার সচিবালয়ে এ নিয়ে সাংবাদিকদের মুখোমুখি হন তিনি। উপদেষ্টা আসিফ জানান, নির্বাচন নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত না নিলেও তফসিলের আগেই উপদেষ্টার পদ ছেড়ে দেবেন তিনি। তবে নির্বাচন করার বিষয়ে এখনও চূড়ান্ত সিদ্ধান্ত নেননি বলে জানান উপদেষ্টা। সরকারে তো আরও অনেকে আছেন যাদের পূর্ববর্তী রাজনৈতিক পরিচয় আছে, এখনও হয়তো আছে এবং সামনেও রাজনীতি করবেন কিংবা নির্বাচনও করবেন। সরকারের বিভিন্ন জায়গায় হয়তো আরও অনেক এরকম আছেন। আমি মনে করি যে সবারই তফসিলের আগে পদত্যাগ করা উচিত, একটা স্বচ্ছ এবং সুষ্ঠু কোনো প্রকার প্রভাবমুক্ত নির্বাচন আয়োজনের জন্য। উপদেষ্টা বলেন, অন্তর্বর্তী সরকারের 1 বছরে এখন পর্যন্ত অপূর্ণতার পাল্লাটাই ভারী। জনগণ অভ্যুত্থানের সুফল পেলেও সরকারের পক্ষ থেকে কতটা সুফল পেয়েছে তা বলা কঠিন বলে জানান আসিফ মাহমুদ। গণঅভ্যুত্থানের আকাঙ্ক্ষার জায়গা থেকে অনেক আকাঙ্ক্ষাই পূরণ হয়নি, আবার অনেক আকাঙ্ক্ষাই এই সরকার পূরণ করার চেষ্টা করেছে। এটা আসলে জনগণ মূল্যায়নটা করলেই সবচেয়ে ভালো মূল্যায়নটা আসবে বলে আমি মনে করি। রাজধানীর গুলশানে সাবেক এমপির বাসায় চাঁদা আদায়ের ঘটনায় জানে আলম অপুর দেয়া বক্তব্য সম্পূর্ণ রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত বলে মন্তব্য তার। 2024-এর 5 আগস্টের পর তার সঙ্গে কোনো কথা হয়নি বলে জানান উপদেষ্টা। মাঝে মধ্যেই আমার রাতে যখন কাজ শেষ হয় প্রায় কখনো কখনো ভোর হয়ে যায়, আমি রাতে খাওয়া দাওয়া ওই সময় বাসায় আসলে খাওয়া দাওয়া দেওয়ার মতো কেউ থাকে না খাবার। তো আমি মাঝে মধ্যে বেশিরভাগ সময় যাই 300 ফিটের নীলা মার্কেট বলে একটা জায়গা আছে, আপনার জানেন, ওইখানে হাঁসের মাংস খুব ভালো পাওয়া যায়। তো ওইখানে হয়তো যাই 4-5 জন মিলে। তো আবার মাঝে মধ্যে ওইটা আবার বেশি ভোর হয়ে গেলে বন্ধ থাকে, তখন ওইদিকে ওয়েস্টার্নে যাওয়া হয়। তবে এক্স্যাক্ট ওই দিন আমি গিয়েছিলাম কিনা বা সেখানে ছিলাম কিনা এটা তদন্তে আসল সত্য বেরিয়ে আসবে বলে দাবি করেন উপদেষ্টা আসিফ মাহমুদ। হাসিফ মাহমুদ শাহ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। চাঁদাবাজির দায়ে গণতান্ত্রিক ছাত্র সংসদের বহিষ্কৃত নেতা জানে আলম অপুকে নির্যাতনের মাধ্যমে ভিডিও ধারণ করা হয়, এই অভিযোগ করেছেন তার স্ত্রী কাজী আনিশা। সকালে জাতীয় জাদুঘরের সামনে সংবাদ সম্মেলনে আনিশা বলেন, গত 31 জুলাই রাত 11:30 থেকে পরদিন সকাল 7টা পর্যন্ত নিখোঁজ ছিলেন অপু। সে সময় একটি মোটরসাইকেলে রাজধানীর গোপীবাগে নিয়ে যাওয়া হয় তাকে, সেখানে জোর করে ভিডিও ধারণ করা হয়। আনিশা আরও দাবি করেন, তার স্বামীকে সাহায্যের নামে পরিকল্পিতভাবে উপদেষ্টা আসিফ ও এনসিপি নাহিদের নাম জড়ানো হয়েছে চাঁদাবাজির ঘটনায়। এনসিপিকে রাজনৈতিকভাবে চাপে ফেলতেই এই কাজ করা হয়েছে বলে অভিযোগ করেন আনিশা। 35 মিনিটের কথায় অনেক কিছু বলছে। এই বিষয়গুলো কিন্তু আসলে অপুকে ওইখানে রেখে কাটসাট করে একটু একটু করে শিখিয়ে দিয়ে এইটাকে অ্যাড করে একটা ভিডিও কালকে প্রকাশ করা হয়েছে। 30 তারিখ রাত 11:30টার পর থেকে 7টা পর্যন্ত ওকে যে বন্দি করে রাখলো, ওইখানে ওর যে স্বীকারোক্তি নিল, এই স্বীকারোক্তিটা নিল কারা এবং গোপীবাগ কার বাসা? গোপীবাগ কার বাসা? ইশরাক ভাইয়ের বাসা না? আগামী সপ্তাহে নির্বাচনী রোডম্যাপ ঘোষণা করবে নির্বাচন কমিশন। রোডম্যাপের খসড়া নিয়ে আলোচনা চলছে বলে জানিয়েছেন ইসি সচিব আক্তার আহমেদ। বৃহস্পতিবার বিকালে এক ব্রিফিংয়ে তিনি একথা জানান। ইসি সচিব বলেন, রোডম্যাপে সংলাপ, আইনবিধি সংস্কার সহ সব বিষয় অন্তর্ভুক্ত থাকবে। 2026 সালের ফেব্রুয়ারির প্রথমার্ধে ত্রয়োদশ সংসদ নির্বাচনের ঘোষণা আসে প্রধান উপদেষ্টার কাছ থেকে। এরপরে নির্বাচন কমিশন জানায়, ডিসেম্বরের প্রথমার্ধে তফসিল ঘোষণা করা হবে। বৃহস্পতিবার বিকেলে নির্বাচন ভবনে ইসির সিনিয়র সচিব আক্তার আহমেদ জানান, নির্বাচন কমিশন আগামী সপ্তাহে রোডম্যাপ ঘোষণা করবে। আমরা এটা নিয়ে আলোচনা করেছি এবং আমরা আশা করছি আগামী সপ্তাহে আপনাদেরকে আমাদের নির্বাচনের রোডম্যাপটা দিতে পারবো, সো দ্যাট আপনারা আপনাদের প্রস্তুতি এবং আমাদের প্রস্তুতি সম্পর্কে একটা ভালো ধারণা পাবেন। তিনি জানান, ভোটার তালিকা, সীমানা নির্ধারণ, দল নিবন্ধন, নির্বাচনী আইন সংস্কার, সরঞ্জাম কেনাকাটা, দল ও অংশীজনের সঙ্গে সংলাপ, প্রশিক্ষণ, মুদ্রণ, আইন শৃঙ্খলা সভা, নির্বাচনী কর্মকর্তাদের নিয়ে সভাসহ তফসিলের আগে পরে প্রস্তুতির সময়ভিত্তিক তথ্য থাকবে রোডম্যাপে। রোডম্যাপের
কি কি বিষয়বস্তু থাকবে, মেজর বিষয়বস্তু থাকবে, এটা রোড ম্যাপেই আপনাদেরকে বলে দিব। সুদীজনের সঙ্গে সংলাপ, আপনাদের সাথে সংলাপ ইত্যাদি, যেটা আইনবিধি সংশোধনের সম্পর্কে যাবতীয় তথ্যগুলো আপনাদের ওখানে দেওয়া হবে। বর্তমান ইসি 2024 সালের নভেম্বরে যোগ দেওয়ার পর 2025 সালের ডিসেম্বরকে ধরে প্রাথমিক কর্মপরিকল্পনা সাজায়। এবার ফেব্রুয়ারিতে ভোটের সম্ভাব্য সময় নির্ধারণ হওয়ার পর কর্মপরিকল্পনা পরিমার্জন চলছে। বিষয়টি চূড়ান্ত করতে 18 আগস্টের মধ্যে বৈঠক হবে। এরপরে রোডম্যাপ পুস্তিকা আকারে প্রকাশ করতে পারে নাসির উদ্দিন কমিশন। সুলতানা জাহান মিতু, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। নির্বাচন নিয়ে যারা টালবাহানা করছে তারা স্বৈরতন্ত্র ফিরিয়ে আনতে চায় বলে মন্তব্য করেছেন বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু। জাতীয় প্রেসক্লাবে অপরাজেয় বাংলাদেশের উদ্যোগে জাতীয় সংসদ নির্বাচন বানচালের ষড়যন্ত্রের প্রতিবাদে আয়োজিত প্রতীকী যুব সমাবেশে তিনি এই মন্তব্য করেন। বলেন, ফ্যাসিবাদ নতুন করে মাথা তোলার চেষ্টা করছে, কোনোভাবেই দেশে তাদের ফিরে আসতে দেয়া যাবে না। ঘোষিত সময়ে নির্বাচন হতে হবে। নির্বাচনকে যারা আবার পিছিয়ে দিতে চায় তারাই দেশে স্বৈরতন্ত্র প্রতিষ্ঠা করতে চায়। গণহত্যার বিচার ও পাচার হওয়া টাকা ফেরত আনার প্রক্রিয়া চলমান। ঘোষিত সময়ে নির্বাচন পেছানোর কোনো সুযোগ নেই বলে জানান তিনি। গণহত্যার বিচার এবং টাকা ফেরত আনা এটা একটা চলমান প্রক্রিয়া। এই প্রক্রিয়ার মধ্যেই নির্বাচন হতে হবে, নির্বাচিত সরকার প্রতিষ্ঠা করতে হবে। গণতন্ত্র নিয়ে যদি কেউ টালবাহানা করে, নির্বাচন নিয়ে যদি কেউ টালবাহানা করে, তাহলে বুঝতে হবে তারা স্বৈরতন্ত্র এবং ফ্যাসিবাদকে ফিরিয়ে আনতে চাচ্ছে। ক্ষমতার অপব্যবহার করে 61 কোটি টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে সজীব অজের জয়ের বিরুদ্ধে মামলা করেছে দুদক। বৃহস্পতিবার নিয়মিত ব্রিফিংয়ে কথা জানান দুদক মহাপরিচালক আক্তার হোসেন। তিনি আরও জানান, সাংবাদিক মুন্নি সাহা ও তার স্বামীর 14 কোটি 15 লাখ টাকা জ্ঞাত আয় বহির্ভূত আয়ের সন্ধান পেয়েছে দুদক। আজকে যদি ডিজিটাল বাংলাদেশ না থাকতো, শেখ হাসিনার তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিষয়ক উপদেষ্টা থাকাকালে সজীব ওয়াজেদ জয় 57 কোটি টাকার সন্দেহজনক লেনদেন ও হুন্ডিসহ নানা মাধ্যমে অর্থ পাচার করেছেন। মামলার এজাহারে একথা উল্লেখ করেছে দুদক। দুদকের দাবি, দেশে বিভিন্ন অবৈধ পন্থায় সজীব ওয়াজেদ জয়ের অর্জন করা মোট অবৈধ সম্পদের পরিমাণ প্রায় 61 কোটি। এছাড়া তার নামে যুক্তরাষ্ট্রে 2টি বাড়ির সন্ধানও পেয়েছে দুদক, যার মূল্য বাংলাদেশি টাকায় 54 কোটি টাকার বেশি। অপরাধ অনুসন্ধানকারী প্রমাণিত হয় তার বিরুদ্ধে সংশ্লিষ্ট ধারায় মামলা রুজুর সিদ্ধান্ত গৃহীত হয়েছে। জনাব সজীব আহমেদ ওয়াজেদের মার্কিন যুক্তরাষ্ট্রে 2টি বাড়ির তথ্য পাওয়া গেছে অনুসন্ধানকালে। এদিকে সাংবাদিক মুন্নি সাহার 13 কোটি 81 লক্ষ টাকা ও তার স্বামী কবির হোসেন তাপসের 9 কোটি 34 লক্ষ টাকার জ্ঞাত আয় বহির্ভূত আয়ের সন্ধান পেয়েছে দুদক। জনাব মুন্নি শাহ এবং তার স্বামী জনাব মোহাম্মদ কবির হোসেনের প্রতি দুর্নীতি কমিশনার 2004-এ 26 ধারায় সম্পদ বিবরণী আদেশ জারির সিদ্ধান্ত গৃহীত হয়েছে। মুন্নি শাহ ও তার স্বামী সম্পদের হিসাব না দিলে বা তাদের দেয়া হিসাব অসঙ্গতিপূর্ণ হলে আইনি ব্যবস্থা নেওয়া হবে, জানান দুদক মহাপরিচালক। রিশাদ হুদা, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। বিএনপি নেতা সালাউদ্দিন কাদের চৌধুরীর বিচার প্রক্রিয়া সুষ্ঠু হয়নি বলে দাবি করেছেন তার ছেলে হুম্মাম কাদের চৌধুরী। বৃহস্পতিবার বিকেলে এক সংবাদ সম্মেলনে হুম্মাম অভিযোগ করেন তার বাবা জুডিশিয়াল মার্ডারের শিকার। সালাউদ্দিন কাদের চৌধুরীর ফাঁসির রায় ট্রাইব্যুনালে নয়, আইন মন্ত্রণালয়ে লেখা হয়েছিল বলেও অভিযোগ করেন হুম্মাম। বৃহস্পতিবার বিকেলে বিএনপি নেতা সালাউদ্দিন কাদের চৌধুরীর ধানমন্ডির বাসায় সংবাদ সম্মেলনের আয়োজন করে তার পরিবারের সদস্যরা। এ সময় তার স্ত্রী, 2 ছেলে এবং মেয়ে উপস্থিত ছিলেন। লিখিত বক্তব্যে সালাউদ্দিন কাদের চৌধুরীর ছেলে হুম্মাম কাদের চৌধুরী বলেন, 71-এর মুক্তিযুদ্ধে সালাউদ্দিন কাদের চৌধুরী দেশে ছিলেন না। এর সাক্ষী হিসেবে বিচার চলাকালে 4 ব্যক্তি বাংলাদেশে আসতে চেয়েছিলেন, তবে সে সময় পররাষ্ট্র মন্ত্রণালয়ের গোপন বার্তার মাধ্যমে তাদের ভিসা প্রাপ্তিতে বাধা দেওয়া হয়। এইটারই একটা সাইফার মেসেজ আমাদের হাতে এসে পৌঁছেছে। এই সাইফার মেসেজের মধ্যে বলা আছে, এই 4 জনের নাম উল্লেখ করে বলা আছে যে কোনোভাবেই তাদেরকে যেন ভিসা না দেওয়া হয়। হুম্মাম আরও জানান, সালাউদ্দিন কাদের চৌধুরী শেখ হাসিনার রাজনৈতিক আক্রোশের শিকার।
গুম খুনের মাধ্যমে টিকে থাকতে শেখ হাসিনার নির্মমতার শিকার হয়েছিল তার বাবা। সালাউদ্দিন কাদের চৌধুরীর ফাঁসিকে জুডিশিয়াল মার্ডার বলেও অভিযোগ তার। আমাদের কাছে অলরেডি যেই এভিডেন্স আছে, এই এভিডেন্স নিয়ে আমরা সরাসরি কিন্তু আবার হাইকোর্টে যেতে পারি, কিন্তু আমরা চাচ্ছি যে আমরা এই সরকার এবং এই বর্তমান জুডিশিয়ারিকে সম্মান দেখিয়ে তাদের সহযোগিতা নিয়েই আমরা আবার কোর্টে যাব। আশা করি আমরা প্রমাণ করতে পারবো যে সালাউদ্দিন কাদের চৌধুরী নির্দোষ ছিল এবং তাকে জুডিশিয়াল মার্ডার করা হয়েছে। সালাউদ্দিন কাদের চৌধুরীর সম্মান পুনরুদ্ধার ও ন্যায় বিচার ব্যাহত করার অকাঠ্য প্রমাণসহ আবারও আদালতে যাওয়ার কথা জানান হুম্মাম কাদের চৌধুরী। রেজওয়ানুল হক, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। 7 দিনের মধ্যে সিলেটের ভোলাগঞ্জে লুট হওয়া পাথর উদ্ধার করে আগের জায়গায় ফেলার নির্দেশ দিয়েছে হাইকোর্ট। পাশাপাশি পাথর উত্তোলনের সাথে জড়িতদের তালিকা চেয়েছেন আদালত। সুপ্রিম কোর্টের আইনজীবী মঞ্জিল মোর্শেদের করা রিটের শুনানি শেষে বিচারপতি জিনাত হক ও বিচারপতি আইনুন নাহারের বেঞ্চ এই আদেশ দেন। এছাড়া 7 দিনের মধ্যে বিশেষজ্ঞ কমিটির মাধ্যমে পাথর উত্তোলনে পরিবেশে কতটুকু ক্ষতি হয়েছে তা নির্ধারণ করে আদালতে জানানোর নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। একই সাথে 48 ঘন্টার মধ্যে তদারকি টিম গঠন করে 2 সপ্তাহের মধ্যে প্রতিবেদন দিতে বলা হয়েছে। পাথর উত্তোলন বন্ধে প্রশাসনের নিষ্ক্রিয়তা কেন বেআইনি ঘোষণা হবে না তা জানাতেও রুল দিয়েছে হাইকোর্ট। সরকারের পক্ষ থেকে কি পদক্ষেপ নেওয়া হলো সেটা আদালতকে এফিডেভিট আকারে দাখিল করার জন্য নির্দেশ দিয়েছেন। আরেকটি আদেশ দিয়েছেন যে একটা বিশেষজ্ঞ কমিটি করা, যার মধ্যে বুয়েটের একজন প্রফেসর থাকবেন, যে এখানে কি পরিমাণ পরিবেশের ক্ষতি হয়েছে টাকায় নির্ধারণ করার জন্য, সেই টাকাগুলো যাতে আদায় করা যায় সেই নির্দেশনা দিয়েছেন এবং আদালতে প্রতিবেদন দাখিল করার জন্য নির্দেশ দিয়েছেন। আরেকটা নির্দেশনা দিয়েছেন এই ঘটনার সঙ্গে যারা জড়িত তাদের বিভিন্ন ছবি বিভিন্ন জায়গায় এসেছে, তাদের নাম এবং তালিকা তৈরি করে আদালতে এফিডেভিট আকারে দাখিল করতে বলেছেন। নজিরবিহীন লুটপাটে সিলেটের ভোলাগঞ্জে সাদা পাথর পর্যটন কেন্দ্র প্রায় বিরানভূমিতে পরিণত হওয়ার পর অবশেষে টনক নড়েছে প্রশাসনের। বুধবার মধ্যরাত থেকে শুরু হওয়া অভিযানে আটক করা হয় 70টি পাথর বোঝাই ট্রাক। লুটের ঘটনায় গ্রেপ্তার করা হয় কোম্পানিগঞ্জ পূর্ব ইসলামপুর ইউনিয়নের চেয়ারম্যান আলমগীর হোসেন আলমকে। পাথর লুটপাটকারীদের আইনের আওতায় আনার দাবি পরিবেশবাদীদের। গত বছর 5 আগস্টের পর থেকে নজিরবিহীন লুটপাট চলে ভোলাগঞ্জের সাদা পাথর পর্যটন কেন্দ্রে। সম্প্রতি তা বিভিন্ন গণমাধ্যমে ছড়িয়ে পড়লে টনক নড়ে প্রশাসনের। বুধবার সন্ধ্যায় সিলেট সার্কিট হাউসে হয় সমন্বয় সভা। সাদা পাথর জাফলংয়ে 24 ঘণ্টা যৌথ বাহিনীর নজরদারি রাখা, অবৈধ ক্রাশার মিলের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করা সহ নেওয়া হয় 5টি সিদ্ধান্ত। বুধবার রাত থেকেই অভিযান শুরু করে যৌথ বাহিনী। সিলেট ভোলাগঞ্জ মহাসড়কে বসানো হয় চেকপোস্ট, তল্লাশি চলে ট্রাকগুলোতে। পাথর বোঝাই করার কারণেই হয়রানির শিকার হতে হচ্ছে বলে দাবি পরিবহন শ্রমিকদের। যদি অবৈধ না টানতো অথবা সারপিনের যে মাল যদি অবৈধ না টানতো আমাদের ভোগান্তি হইতো না। যদি পাথর থাকে আপনারা চেক করেন, চেক করিয়ে আপনারা আনলোড করে ফেলান। এলচিল মাল সারার কথা, তারপরে আর ছাড়লো না, সারা রাত গেল না খাইয়া, দোকান ফাটো নাই, কিচ্ছু নাই। বারবার প্রশাসনকে জানালেও এ বিষয়ে কোনো ব্যবস্থা নেয়নি বলে দাবি পরিবেশবাদীদের। দিনের আলোতে যখন এই ধরনের কর্মকাণ্ড চলে এবং প্রশাসন যদি বলে যে আমরা ব্যবস্থা নিচ্ছি, তাহলে এটাকে কোনোভাবেই আমরা যথেষ্ট বলে মনে করতে পারি না। প্রকৃতপক্ষে যারা দায়ী তাদের উপর ব্যবস্থা নেওয়া হবে, সেটা আমরা প্রত্যাশা করি। বৃহস্পতিবার সকাল থেকে দুপুর পর্যন্ত প্রায় শতাধিক ট্রাকে তল্লাশি চালানো হয়। অবৈধ পাথর বোঝাই ট্রাক ডাম্পিং করা সহ আইনানুগ ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে জেলা প্রশাসন। আমরা এলসি পাথরটা দেখতেছি, চেক করতেছি যে বা মিক্সচার আছে কিনা। যদি মিক্সচার আপনার থাকে তাহলে তো তাকে আমি অনুমোদন দিতে পারবো না। অনুমোদনপ্রাপ্ত কাগজ থাকে সেক্ষেত্রে তারা এনওসি পাবে যাওয়ার, আর যদি না থাকে সেক্ষেত্রে তারা এখানে আটকে যাবে এবং সেটা হচ্ছে আপনার নির্ধারিত স্থানে ডাম্পিং করা হবে। এদিকে ভোলাগঞ্জের সাদা পাথর লুটের প্রতিবাদে সুনামগঞ্জে গণসমাবেশ ও মানববন্ধন করেন বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। সোহেলি জাহান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। ব্যাপক সমালোচনার মুখে মেট্রো রেলের নিচে বিলবোর্ড বসানোর কাজ বন্ধ রেখেছে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন। নগর কর্তৃপক্ষ বলছে রাজস্ব নয়, সৌন্দর্য বাড়াতেই বিলবোর্ড বসানোর অনুমতি দেওয়া হয়েছিল। আর মেট্রো রেল কর্তৃপক্ষ বলছে পিলারের নিচের অংশের দায়িত্বে সিটি কর্পোরেশন, চাইলে তারা বিলবোর্ড বসাতে পারে। রাজধানীর কারওয়ান বাজার থেকে হোটেল ইন্টারকন্টিনেন্টাল পর্যন্ত এভাবেই বিলবোর্ড স্থাপনের কাজ চলছিল। একেবারেই মেট্রো রেলের পিলার ঘেঁষে বসানো হচ্ছে এসব বিলবোর্ড, যেখান থেকে দক্ষিণ সিটি কর্পোরেশন প্রতি বছর রাজস্ব পাবে প্রায় 1.5 কোটি টাকা। তবে এসব বিলবোর্ড বসানো নিয়ে সমালোচনা শুরুর পর কাজ বন্ধ রেখেছে দক্ষিণ সিটি কর্পোরেশন। সংস্থাটি বলছে মেট্রো রেলের নকশা চাওয়া হয়েছে, সৌন্দর্য নষ্ট হয় এমন কিছু করবে না নগর কর্তৃপক্ষ।
আপাতত কাজটি বন্ধ আছে। তো আমরা চেষ্টা করব যে ঢাকা শহরের সবচেয়ে মূল উদ্দেশ্য হলো যে সৌন্দর্য বর্ধন এবং দৃষ্টিনন্দন করা। আমরা চাই যে এটি আমাদের নিয়ন্ত্রণ রেখেই পরবর্তীতে হয়তো সেই বিষয়টি আমরা কীভাবে নেব, যেহেতু আপাতত বন্ধ আছে আমরা সেই নকশা এবং কাজগুলো দেখেই আমরা ব্যবস্থা গ্রহণ করব। সামাজিক যোগাযোগ মাধ্যমে সমালোচনা উঠেছে সিটি কর্পোরেশন মেট্রো রেলের পিলারের সঙ্গে বিলবোর্ড বসাতে পারে কিনা। মেট্রো রেল কর্তৃপক্ষ বলছে প্ল্যাটফর্ম তাদের এখতিয়ারভুক্ত, বাকি জায়গা দেখভাল ও রক্ষণাবেক্ষণের দায়িত্ব সিটি কর্পোরেশনের। আমরা শুধু স্টেশনের উপরের মালিক, নিচের মালিক আমরা না। আমাদের গাছপালা পর্যন্ত লাগাই দেওয়ার কথা, এই জায়গার মালিক আমরা না। আমরা চাইলেও কিছু করতে পারবো না কিন্তু এখানে। তবে নগর পরিকল্পনাবিদদের শঙ্কা বিলবোর্ড স্থাপনের ফলে মেট্রো রেলের সৌন্দর্য নষ্ট হতে পারে। বন ইবনে কামাল, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। উজানের ঢলে তিস্তার পানি বাড়তে থাকায় লালমনিরহাট ও নীলফামারীতে বন্যা পরিস্থিতির অবনতি হয়েছে। দুই জেলায় পানিবন্দী প্রায় ৩৫,০০০ মানুষ। অন্যদিকে পদ্মার পানি বিপদসীমার নিচে থাকলেও চাঁপাইনবাবগঞ্জ ও রাজশাহীতে নদীর তীরবর্তী নিচু এলাকা ও চরাঞ্চল থেকে পানি না নামায় কমেনি দুর্ভোগ। নদীতে পানি বাড়ায় মঙ্গলবার থেকে খুলে রাখা হয়েছে তিস্তা ব্যারেজের সবকটি জলকপাট। তবে উজানের ঢল ও বৃষ্টি না কমায় বৃহস্পতিবারও তিস্তা বইছে বিপদসীমার ওপর দিয়ে। দুদিন ধরে লালমনিরহাট সদর, পাটগ্রাম, হাতীবান্ধা, কালীগঞ্জ ও আদিতমারী উপজেলার নিচু এলাকায় বাড়িঘর, রাস্তাঘাট তলিয়ে ভোগান্তিতে ২০,০০০-এর বেশি মানুষ। জেলার বেশ কয়েকটি শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ ঘোষণা করা হয়েছে। পানির ওঠানামার কারণে তিস্তা এবং ধলায় বেশ কিছু ঝুঁকিপূর্ণ পয়েন্ট রয়েছে। এগুলোর তথ্য আমরা ঊর্ধ্বতন দপ্তরে প্রেরণ করেছি। পানি নামার সাথে সাথে কোথাও কোনো ঝুঁকিপূর্ণ স্থানে কাজের প্রয়োজন হলে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের অনুমতি সাপেক্ষে আমরা কাজ বাস্তবায়ন করব। নীলফামারীর ডিমলা উপজেলায় ১৫ গ্রাম ও চরাঞ্চল তলিয়ে ১৫,০০০-এর বেশি মানুষ পানিবন্দী। এদিকে বিভিন্ন পয়েন্টে ভাঙন দেখা দেওয়ায় জিও ব্যাগ ফেলছে পানি উন্নয়ন বোর্ড। এনজিওর কাছে একটা টাকা পয়সা নিয়ে গরুর খামারটা দিচ্ছি। গরুর খামারটা চলে গেলে তো আমার কোনো জায়গা নেই যাওয়ার। পূর্বাভাস বলতেছে আর আগামীকাল শুক্রবারের মধ্যে পানি ৩০ সেন্টিমিটারের মতো পানি নিচে নেমে যাওয়ার কথা। ফ্লাড প্লেনের যে জায়গাগুলি ক্ষতিগ্রস্ত হয়েছে, মানে বাড়িঘরে যেখানে ক্ষতিগ্রস্ত, সেখানে আমরা ব্যবস্থা নিয়েছি, জিও ব্যাগ ডাম্পিং করতেছি। চাঁপাইনবাবগঞ্জ সদর ও শিবগঞ্জ এলাকায় পদ্মা তীরবর্তী ২০০০ হেক্টর জমির ফসল পানিতে নিমজ্জিত হয়েছে। পানি নামলে আর্থিক ক্ষতি নিরূপণের কাজ শুরুর কথা জানিয়েছেন কৃষি কর্মকর্তারা। প্রায় ৮৫০০ জন কৃষকের জমি এই মধ্যে বন্যা আক্রান্ত হয়েছে। আমরা কৃষি অফিসারদের মাধ্যমে এই আক্রান্ত জমির তথ্য নিচ্ছি এবং কৃষকদের তথ্য সংগ্রহ করতেছি। রাজশাহীতে পদ্মার বিস্তীর্ণ জলাঞ্চল প্লাবিত হয়ে ফসলি জমি ও বাড়িঘরে ঢুকে পড়েছে পানি। ঝুঁকি বিবেচনায় বাঁধগুলোতে প্রবেশাধিকার সংরক্ষিত করা হয়েছে। ভাঙনপ্রবণ এলাকায় নজরদারিও বাড়ানো হয়েছে। রেশমি নন্দী, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। প্রথমবারের মতো ডলারের পরিবর্তে টাকায় রোমিং সুবিধা চালু করেছে মোবাইল অপারেটর রবি আজিয়াটা লিমিটেড। ৭০টির বেশি দেশে এই সুবিধা পাবেন গ্রাহকেরা। বৃহস্পতিবার বিকেলে রবির তেজগাঁও অফিসে এই কার্যক্রমের উদ্বোধন করা হয়। আপনারা উপলব্ধি করবেন আপনারা কি পরিমাণ একটা ইনকাম হচ্ছে রবি আজিয়াটা লিমিটেড and all of Robi used to be a luxury product. All this journey that we have gone through for the last তারপরে আমরা এই ওভারঅল রবিটা বাংলা টাকা এনে পেয়েছি। এই ছিল সংবাদ সন্ধ্যায়। ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের সব খবরের আরো বিস্তারিত জানতে চোখ রাখুন ফেসবুক, ইউটিউব এবং এক্সে। ধন্যবাদ সবাইকে।